হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা ডেথ নোটের 17 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি। এবং গত 19-20 দিন ধরে কিন্তু আমি এই ডেথ নোট সিরিজটার উপর কাজ করছি এবং বুঝতেই পারছো এই সিরিজটার সাথে কিন্তু আমার একটা হিউজ অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে। বিশেষ করে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে একেবারে পুরোপুরি ঢুকে গিয়েছি এবং আমি বিশ্বাস করি তোমরা যারা ফার্স্ট আর ডেথ নোট দেখছো তারাও ঢুকে গিয়েছো, কিংবা যারা দ্বিতীয়বারের মতো দেখছো আমি মনে করি তোমাদের সেই পুরনো স্মৃতিগুলো আবারও নতুন করে জেগে উঠেছে। তো যাই হোক, যত ডেথ নোটের পর্ব যাচ্ছে আমি তত অবাক হচ্ছি যে সিরিয়াসলি একজন লেখকের মাথায় এই ধরনের কাহিনী আসে কিভাবে। আর এই পর্বটাও অনেক সারপ্রাইজে ভরপুর। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো এই এপিসোডের শুরুতে আমরা একটা ঘরের সিন দেখতে পাই যে এখানে একটা লোক ডেথ নোটে ক্রিমিনালদের নাম লিখছে। আর র্যাম তখন বলে এই ডেথ নোট তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, মানে ওর নিজের স্বার্থের জন্য, নিজের ফয়দার জন্য যে কাউকে মারতে পারবে। তবে র্যাম তাকে রিকোয়েস্ট করে এর সাথে সাথে যতগুলো ক্রিমিনালের নাম টিভিতে ব্রডকাস্ট হবে তাদের সবাইকে তোমার রেগুলার মারতে হবে, আর ডেথ নোট ইউজ করার এটা একটা শর্ত। আর তখন র্যাম মনে মনে বলে এই সবকিছু লাইট ইয়াগামের প্ল্যান, এবং লাইট ইয়াগামের প্ল্যান অনুযায়ী যদি এটা চলে তাহলে মিশা বেঁচে যাবে। আর এরপর র্যাম ওই লোকটাকে বলে দেখো এই ডেথ নোটটা তুমি যদি ইউজ করো এটা আমাদের দুজনের জন্য লাভজনক হবে। তোমার ভাষায় যদি আমি বলি তাহলে এটা তোমার জন্য একটা ভালো বিজনেস। আর ওই লোকটা ওই কথা শুনে হাসে এবং কিছু ক্রিমিনালদের নাম লেখে। তো এখানে ভালো বিজনেস কি মানে কি বোঝালো এটা একেবারে তোমরা এই পর্বের লাস্টে বুঝতে পারবে, মানে কার হাতে বর্তমানে ডেথ নোটটি রয়েছে। তো যাই হোক, অন্যদিকে আমরা হোটেলের সিন দেখতে পাই যেখানে অলরেডি জেলের 25 দিন হয়ে গিয়েছে এবং রিওজাকি তখন লাইটের বাবাকে বলে চিপ আপনার জেলে থাকার কোনো প্রয়োজন নেই। চিপ তখন বলে তুমি তো নিজে বললে যে ক্রিমিনালরা এখনো মারা যাচ্ছে, তাহলে আমি শিওর আমার ছেলে কিরা নয়, কারণ আমার ছেলে তো আটকাই রয়েছে, কিন্তু এটা তারপরেও তোমার উপর নির্ভর করছে। তুমি যখন আমার ছেলেকে বের করবে একমাত্র আমি তখনই বের হবো। আর তখন এল বলে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা ভাববো। আর তারপর এল করে কি লাইটকে বলে তুমি কি ঠিক আছো লাইট? লাইট বলে হ্যাঁ আমি ঠিক আছি। আর লাইট তখন বলে তুমি আমাকে বলেছো যে যখন থেকে আমি বন্ধি তখন থেকেই ক্রিমিনালদের মারা বন্ধ হয়ে গিয়েছে। তো এর মানে হচ্ছে হয়তো আসল কিরা জানে যে আমার উপর সন্দেহ রয়েছে, আর সে কারণে সে হয়তো এখন কোনো অপরাধী মারছে না যাতে সব দায়ভার আমার উপর আসে বা আমার সিচুয়েশন সম্পর্কে জানে। এল বলে না লাইট এজন্য নয়, ক্রিমিনাল এজন্যই মারা যাচ্ছে না কারণ তুমিই কিরা, তুমি আটকা রয়েছো। কিন্তু লাইট বলে না আমি কিরা নই, আমি তোমাকে কতবার এই কথা বলবো। আর এল তখন মনে মনে বলে ক্রিমিনালরা যে আবার মরতে শুরু করেছে এটা আমি ওকে বলিনি, কিন্তু ও যদি কিরা হয়ে থাকে এটা তোর জানার কথা। কিন্তু লাইট এমন একটা ব্যবহার করছে যেন ও কিছুই যায় না। আর তখন অফিসার আইজেবা বলে মানে যেটার খারাপ চুল, এটা তো মোটেও ভালো ব্যাপার নয়। দেখো লাইট যদিও আমাদের সন্দেহের তালিকায় রয়েছে, তবে লাইটেরও এটার জানা অধিকার রয়েছে যে ক্রিমিনালরা আবার মরতে শুরু করেছে। কিন্তু এল এই কথার কোনো উত্তর দেয় না, সে উল্টো মিশাকে জিজ্ঞেস করে। মিশা তখন বলে তুমি কি মজা করছো? আমি অবস্থায় ঠিক থাকবো কিভাবে? আমি খেতে পারছি না, হাঁকতে পারছি না, মেকআপ করতে পারছি না, সেলফি নিতে পারছি না, তুমি আমাকে এখান থেকে যেতে দাও, আমি লাইটের সাথে দেখা করতে চাই। আর তখন আইজেবা বলে এল দেখো তুমি এদের তিনজনকে হুদায় আটকে রেখেছো, তুমি যদি এখন লাইটকে ছাড়ো তাহলে আমরা চিপকেও বাইরে আনতে পারি, কারণ ক্রিমিনালরা আবার মরতে শুরু করেছে, তুমি ইচ্ছা করে লাইটকে এটা জানাওনি। আর তাছাড়া লাইট আর মিশার কোনো ক্রিমিনাল ইনফরমেশন বা আমরা পক্ষ কোনো প্রমাণও পাইনি, আর এটা তো আমরা জানি তাই না? এল তখন বলে না মিশা লাইটকে অনেক বেশি ভালোবাসে। তখন অফিসার আইজেবা বলে এল তুমি আমাকে ক্ষমা করবে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে তুমি লাইটকে এজন্যই ছাড়ছো না কারণ তুমি মানতে চাচ্ছ না তুমি ভুল। এল বলে সম্ভবত হ্যাঁ, আর আমার মনে হয়েছিল তুমি এরকম কিছু একটাই বলবে। আর তখন অফিসার আইজেবা বলে তুমি তো বলেছিলে যে কিরাই লেন্ডাইল টেলার মানে যে সর্বপ্রথম টিভিতে এসেছিল এল সেজে এবং এফবিআই এজেন্ট পে রেনভারকে মেরেছে, কিন্তু কিরা যদি বর্তমানে আমাদের চোখের সামনে থাকে, ওর হাত পা বাঁধা থাকে, তারপরেও যদি অপরাধী মরে আর ওর শক্তি যদি এতই হয়ে থাকে তাহলে হুদাই ও কেন নকল এল এবং এফবিআই এজেন্টকে মারতে যাবে? কারণ কিরা তো কখনোই ধরাই পড়বে না ও যদি এতই শক্তিশালী হয়ে থাকে। আর কিরা কাউকে উদ্দেশ্য ছাড়া মারে না, এটা তুমি নিজেই বলেছিলে। আর মনসুরাও তখন বলে হ্যাঁ তুমিই তো বলেছিলে। তো লাইট যদি এই বন্ধুবস্তও মারতে পারে তাহলে এফবিআই এজেন্টকে মারার কোনো প্রয়োজনই নেই, কারণ এ তোর কিছুই যায় আসে না, আমাদের সবাইকেই মেরে ফেলতে পারতো। বাইরের ক্রিমিনালরা যদি মরে তাহলে লাইট এই অবস্থায় আমাদের কেন বাঁচিয়ে রাখবে? আর 25 দিন হয়ে গিয়েছে, আমাদের ওকে এভাবে আর বন্ধু রাখা উচিত নয়। আর অফিসার আইজেবা বলে দেখো আমাদের মনে হয় এখন আসল কিরার ব্যাপারে ভাবা উচিত যে এখনো বাইরে রয়েছে। আর এল তখন একটু ভাবে আর তারপর লাইটের দিকে তাকায় আর বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আর তারপর লাইট করে গিয়ে চিফ ইয়াগামিকে বলে আপনি কি টাস্ক ফোর্সে আবার ফিরে আসতে পারেন? আপনার সাথে আমি কোন একটা ব্যাপার ডিসকাস করতে চাই যেটা খুবই গোপন এবং ক্লাসিফাইড, কিন্তু তার আগে আমি আপনাকে চিফ হিসেবে নয় লাইটের বাবা হিসেবে আপনার সাথে কথা বলতে চাই। তো এরপর আমরা দেখতে পাই এল এবং লাইটের বাবা কথা বলছে। তো এল লাইটের বাবাকে তার প্ল্যান সম্পর্কে বুঝিয়ে দেয় আর চিফ এই প্ল্যান শুনে অবাক হয়ে যায় এবং তার মুখ হা হয়ে যায়। আর তার 3 দিন পরের সিন আমরা দেখতে পাই যেখানে চিফ একটা গাড়িতে করে মিসাকে নিয়ে কোথাও যাচ্ছিল এবং মিসার হাত বাঁধাচ্ছিল। আর মিসা তখন বলে আমি কখনো ভাবিনি যে আমার একটা ফ্যান বা স্টকার এত খারাপ হবে। চিফ তখন বলে আমি তোমার কোনো ফ্যান বা স্টকার নই, আমি একজন গোয়েন্দা। আর মিসা তখন বলে ও আচ্ছা আমার মনে পড়েছে আমাকে অ্যারেস্ট করার সময় বলা হয়েছিল যে আমি নাকি সেকেন্ড কিরা, কিন্তু আমি ভেবেছিলাম তোমরা মজা করছো, কিন্তু এটা সত্যি ছিল, এটা হতে পারে না। আমার কাছে আসলে মনে হয়নি পুলিশ আমাকে এভাবে বাঁধবে, কিন্তু তুমি এখন আমার হাত পা দুটোই বেঁধে রেখেছো, তুমি কি আমাকে এখন ছেড়ে দেবে তাই না? চিফ তখন বলে চুপ থাকো। আর তারপর তারা একটা টানেলে চলে আসে আর টানেলের সামনে লাইটার আইজাবা দাঁড়িয়েছিল, মানে লোকচক্ষুর আড়ালো আসলো। তো এরপর চিফ মিশাকে বাইরে বের করে আর মিসেস শুটে লাইটের কাছে এসে বলে আমি তোমার সাথে দেখা করার জন্য ছটফট করছিলাম। আর লাইট বলে বাবা এসব কি হচ্ছে? মিশা তখন বলে এটা তোমার বাবা আমি জানি
জানতামই না এটা আমার শ্বশুর। আমি তাকে উল্টো স্টকার বলেছি, কি আজে বাজে কথা বলেছি। বাই দ্য ওয়ে, আমি মিশা আমানে, আমি লাইটের গার্লফ্রেন্ড। আর তখনই সেখানে আরেকটা গাড়ি চলে আসে এবং সেটাতে চিপ লাইট আর মিশাকে নিয়ে আবার আরেকটা জায়গায় নিয়ে যেতে থাকে। আর তখন লাইট বলে, যাক ফাইনালি হয়তো আমাদের উপর থেকে সন্দেহ দূর হয়েছে, এর জন্য হয়তো আমাদের ছেড়ে দেওয়ার জন্য নিচ্ছ, তাই না? তখন লাইটের বাবা বলে, না, তোমাদের দুজনকে এক্সিকিউশন সাইটে নিয়ে যাওয়া হচ্ছে। এক্সিকিউশন সাইট মনে করো যেখানে ফাঁসি দেওয়া হয় বা মেরে ফেলা হয়। তো এটা শুনে লাইট পুরো অবাক হয়ে যায়। আর চিপ তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আর এই কাজটা আমাকেই দেওয়া হয়েছে। আর এখানে আমি একটা কথা ভুল বলেছি, আমি দুইবার বলেছি যে 25 দিন হয়ে গিয়েছে ওরা জেলে রয়েছে। অ্যাকচুয়ালি এটা 25 দিন হবে না, রানিং 50 দিনের বেশি চলছে। আর মানুষ মাত্রই ভুলশীল, বুঝতেই পারছো। তো যাই হোক, এরপর চিপ আরো বলে, এই এক্সিকিউশন সাইট একটা আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে তৈরি করা হয়েছে, মানে মাটির নিচে। তো এই কথা শুনে ওরা আরো ভয় পেয়ে যায়। আর চিপ তখন বলে, এল ডিসাইড করেছে লাইট হচ্ছে কিরা এবং মিসা হচ্ছে সেকেন্ড কিরা, এবং একটা ডিসিশন এসেছে যে মার্ডার থামানোর জন্য তোমাদের দুজনকে মরতে হবে। আর লাইট তখন বলে, আমাকে তো এল বলেছিল যে আমি জেলে ঢোকার পর থেকে মার্ডার বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আবার কিসের মার্ডার হচ্ছে? চিপ তখন বলে, না, মার্ডার কখনোই থামেনি, তুমি জেলে থাকতেও থামেনি। আর তখন লাইট বলে, এল তাহলে আমাকে মিথ্যা বলেছে? চিপ তখন বলে, সে তোমার মুখ থেকে বের করতে চেয়েছিল যে তুমিই কিরা, কিন্তু সমস্যা এটা নয়। এল বলেছে যতক্ষণ তোমরা বেঁচে আছো, তোমরা যতক্ষণ মারা না যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত ক্রিমিনালদের মৃত্যু বন্ধ হবে না। আর এর সাথে ইউনের টপ অফিসিয়ালস এবং জাপানিজ গভর্নমেন্টও এটার অনুমতি দিয়েছে, এবং এখানে তোমাদের দুজন সন্দেহভাজনকে ধ্বংস করে দেওয়া হবে, এবং এই কথা সাধারণ মানুষকে জানানো হবে না, এবং তোমাদের লাশও কেউ পাবে না। আর মিসা তখন বলে, আপনি এই কাজ কিভাবে করতে পারেন? লাইট আপনার নিজের ছেলে। চিপ বলে, এখানে আমি কিছুই করতে পারবো না, এটা এল এর ডিসিশন। আর এল এর আগে অনেক কঠিন কেস একাই সলভ করেছে, সে অনেক চমৎকার। আর লাইট তখন বলে, তার মানে তুমি আমার ছেলের উপর বেশি ভরসা করো? চিপ তখন বলে, এল বলেছে তোমাকে মারার পরও যদি মার্ডার বন্ধ না হয় তাহলে পুরো রেসপন্সিবিলিটি ও নেবে এবং ওর নিজেও আত্মহত্যা করবে। লাইট বলে, কি তুমি এটা কিভাবে বলতে পারো? এল এটা কিভাবে বলতে পারে? আমার বিরুদ্ধে যদি কোনো ফিজিক্যাল কনক্লুশন বা ফিজিক্যাল কোনো রেজাল্ট বের না হয় এবং সঠিকভাবে প্রমাণ না হয়, তাহলে কিভাবে আমার মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে? আর এলকে আমি খুব ভালো মতো চিনি, ও একটা প্রপার প্রুফ ছাড়া কোনো ডিসিশনই নেয় না, এবং আগের কেসগুলোতেও এরকমই করেছে, কিন্তু ও কিভাবে প্রমাণ ছাড়া আমাদেরকে মেরে নিজেকে শেষ করতে চাচ্ছে। আর চিপ তখন বলে, আমরা এখন পৌঁছে গিয়েছি, এবং আমরা এখানে দেখতে পাই চিপ ওদেরকে এক্সিকিউশন সাইটের পরিবর্তে একটা নদীর কিনারে নিয়ে এসেছে যেখানে জনমানব শূন্য। তো এখানে চিপ গাড়ি থামায়। আর মিসা তখন বলে, আমি বুঝতে পেরেছি, আপনি মনে হয় আমাদের এখন ছেড়ে দিবেন, তাই না? চিপ বলে, না, এখানে মায়ের দেয়া দেখানোর কেউ নেই, আর আমি তোমাদের এক্সিকিউশন সাইটের পরিবর্তে এই জন্য এখানেই নিয়ে এসেছি কারণ আমি এখন নিজের হাতে লাইটকে মারবো আর তারপর আমি নিজে আত্মহত্যা করব। তো এটা শুনে লাইট ভয় পেতে থাকে এবং সে বলে, বাবা দাঁড়াও, এমন করো না। মিশা বলে, আপনি এটা কিভাবে করতে পারেন? প্রথমত নিজের ছেলেকে মারবেন, তারপর আত্মহত্যা করবেন, এটা কেমন কথা? আপনার মতো শখ করলে আপনি মারা যান, লাইটকে মারবেন না। আর আপনি যদি এখন প্রমাণ ছাড়া লাইটকে মারেন, আপনিও তো কিরার মতো একটা খুনি হয়ে যাবেন। আপনার আর কিরার মধ্যে পার্থক্য থাকবে কি? আর চিপ তখন বলে, হ্যাঁ, আমি কিরার চেয়ে অবশ্যই আলাদা, কারণ আমি আমার ডিউটি পালন করছি একজন গোয়েন্দা হিসেবে, আর এর সাথে একজন বাবা হিসেবে তার দায়িত্ব পালন করছি। আর লাইট তখন বলে, বাবা মিশা কিন্তু ঠিক বলেছে, আমরা যদি এখানে মারা যাই তাহলে সত্যটা কিন্তু কখনোই কেউ জানতে পারবে না, আমরা আসল কিরাকে ধরতে পারবো না। তো চিপ তখন তার বন্দুক বের করে এবং সে লাইটের উপর বন্দুক তাক করে বলে, এমনিতেও তোমাকে মেরে ফেলা হবে লাইট, আর এই জন্য আমি তোমাকে নিজের হাতেই মারি। আর লাইট তখন বলে, বাবা এমন করো না, তুমি যদি এমনটা করো তাহলে কিন্তু কিরার জালে আমরা সবাই ফেসে গেলাম। চিপ তখন বলে, মিশা আমি আমার ছেলের সাথে এখানেই মারা যাবো, আর তুমি গাড়িতেই থাকবে, আর তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তোমাকে আমি এখানে মারবো না, কিন্তু অটোমেটিক্যালি কিছুক্ষণ পর এখানে পুলিশ আসবে এবং এই গাড়িটা খুঁজে নেবে এবং তারপর তোমাকে নিয়ে এক্সিকিউশন সাইটে মারা হবে। তো এরপর চিপ করে কি তার বন্দুক নিয়ে রেডি হয় এবং সে বলে, এক খুনি থেকে আরেক খুনি পর্যন্ত, আর লাইট আমাদের নরকে দেখা হচ্ছে। আর তারপর চিপ গুলি চালায় আর লাইট ভয় পেয়ে যায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই লাইট তখনও বেঁচে ছিল। আর লাইট তখন বলে, বাবা তুমি ব্ল্যাঙ্ক গান চালিয়েছো, মানে গুলি ছাড়া। তো চিপ তখন স্বস্তির নিঃশ্বাস নেয় আর আগের সিটে আবার ফিরে এসে বলে, ধন্যবাদ। আর লাইট তখন জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো বাবা, তোমার প্ল্যান? আর চিপ তখন বলে, আমাকে ক্ষমা করো, কিন্তু তোমাকে ছাড়ানোর জন্য এই একটা উপায় ছিল, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এসব এজন্যই করেছি কারণ আমার বিশ্বাস ছিল তুমি কিরা নাও, আর এই সবকিছু এল এতক্ষণ লাইভ দেখেছে, আর এখানে দেখো একটা ক্যামেরা লাগানো রয়েছে। তো এল তখন লাইভ দেখে এবং কলের মাধ্যমে ওই গাড়িতে বলে, হ্যাঁ চমৎকার পারফরমেন্স ছিল চিপ, আর মিসা যদি সেকেন্ড কিরা হতো তাহলে চিপ আপনার চেহারা দেখেই মিসা আপনার নাম জানতে পারতো এবং আপনাকে মেরে দিতে পারতো, কারণ লাইটকে অনেক ভালোবাসে। আর এখানে আমি যদি লাইটের কথা বলি, ও যদি আসল কিরা হতো, আমি যে কিরাকে চিনি সেই কিরা নিজে বাঁচার জন্য তার বাবাকে মারতেও দ্বিধাবোধ করবে না। তবে লাইট অনেক চমৎকার, আমি জানি এটা হতে পারে যে লাইট এই পুরো ব্যাপারে অনেক ভালো অভিনয় করেছে বা এই প্ল্যানটা সম্পর্কে হয়তো আগেই জেনে গিয়েছিল, কিন্তু আমি যেহেতু প্রমিস করেছিলাম এটাই পাশ করলে আমি ওদেরকে মুক্ত করে দেবো, কিন্তু পুরোপুরি আমি মুক্ত করতে পারছি না, কারণ ওই ভিডিও টিপসের মধ্যে আমরা মিশার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি। তো এর জন্য মিশা অলওয়েজ আমাদের নজরবন্দি থাকবে যতক্ষণ না পর্যন্ত আসল কিরা এবং সেকেন্ড কিরা ধরা না পড়ছে বা এই কেস সলভ না হচ্ছে। আর মিশা তখন বলে, কি আমার উপর এখনো সন্দেহ করছো? তুমি এটা কিভাবে বলতে পারো? চিপ তখন বলে, দেখো মিশা, আমি যদি তোমার জায়গায় হতাম কোনো কমপ্লেন করতাম না, কারণ তুমি এর সাথে নর্মাল জীবন কাটাতে পারছো, জাস্ট তোমার সাথে গোয়েন্দা থাকবে, আর এটা তোমার কাছে বডিগার্ড থাকার মতো, তোমার আরো বাড়তি নিরাপত্তা হলো। আর মিশা তখন বলে, ও আচ্ছা, কিন্তু আমি তো সেকেন্ড কিরা নই, কিন্তু এর মানে এখন থেকে আমার সাথে একজন করে গোয়েন্দা আমার বডিগার্ডের সিস্টেমে থাকবে, তাই কি? আর এরপর এর লাইটকে বলে, লাইট দেখো, আমি যেমনটা ওয়াদা
ওয়াদা করেছিলাম। আজ থেকে আমরা দুজন 24 ঘন্টা একে অপরের সাথে থাকবো এবং একসাথে ইনভেস্টিগেশনে কাজ করব। লাইট তখন বলে ওকে, কোনো সমস্যা নেই, চলো এল শুরু করি এবং একসাথে কিরাকে ধরি। আর এরপর আমরা হোটেলের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই এল একটা হ্যান্ডকাপ লাইটের হাতে পরিয়ে দেয় এবং নিজেকে যুক্ত রাখে। আর মিশা তখন বলে কি, এর মানে তোমরা 24 ঘন্টা একসাথে থাকবে? এটা তো খুবই বাজে দেখাচ্ছে। এল তখন বলে আমি এটা করতে যাচ্ছিলাম না, কিন্তু এটা আমাকে এখন করতে হচ্ছে। আর মিশা তখন কথা বলতে শুরু করে। সে বলে লাইট আমার, আমি লাইটকে তোমার সাথে কেন শেয়ার করব? তুমি যদি ওর সাথে থাকো আমি ওর সাথে ডেটে যাবো কিভাবে, প্রেম করবো কিভাবে? মানে বুঝতে পারছো, মন্টি রয়ের যুগে ছেলে ছেলেদেরও বিশ্বাস নাই। তো এল তখন বলে দেখো তুমি যাই বলো না কেন আমি সবসময় লাইটের সাথে থাকবো এবং তোমাকেও তার সাথে এইভাবেই থাকতে হবে। আর লাইট তখন মিশাকে বলে মিশা সেলফিশ হইও না, তুমি ওই টেপস পাঠিয়েছিলে আর তোমার বিরুদ্ধে এভিডেন্সও রয়েছে, তোমার তো শুকরিয়া করা উচিত যে তুমি এখনো জেলে না থেকে এখানে রয়েছো। মিশা তখন বলে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে কিভাবে এটা বলতে পারো? তুমি কি আমার উপর ভরসা করো না? লাইট বলে গার্লফ্রেন্ড, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমি কখনো তোমাকে ফোর্স করিনি এবং কখনো বলিও নি আমি তোমাকে ভালোবাসি। মিশা তখন কাঁদতে কাঁদতে বলে তুমি আমার সুযোগ নিয়েছো, আমাকে কিস করেছো, তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমাকে কিস করলে কেন? আর তারপর মিশা লাইটকে মারতে থাকে। আর এখানে চিপ আর আইজেবা তাদের এই আচরণে বিরক্ত হয়ে যায়, মানে বাংলা সিনেমার শুটিং দেখছে, রোমান্টিক সিনেমার, তাও আবার নিজের ছেলের। তো যাই হোক, এরপর এল মিশাকে বলে আচ্ছা তুমি যে বলেছিলে প্রথম দেখায় তুমি ওকে ভালোবেসে ফেলেছিলে, আর এই দেখা কি তোমাদের আয়ামাতে হয়েছিল আর 22 মেতে হয়েছিল? আর এই আয়াম আর 22 মে সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া আছে। তো মিশা তখন বলে হ্যাঁ, তাতে কি হয়েছে? এল তখন বলে আচ্ছা ওই দিন তুমি আয়ামাতে কেন গিয়েছিলে? তুমি ওই দিন কোন ড্রেস পরেছিলে? মিশা তখন বলে আমার মনে নেই আমি কেন গিয়েছিলাম, আমি ওখানে প্রায় যাওয়া আসা করি আর আমি জানি না ওই দিন আমি কি ড্রেস পরেছিলাম। এল তখন বলে তার মানে হচ্ছে তুমি আয়ামা থেকে যখন ফিরে এসেছো তখন তুমি জানতে পেরেছো যে লাইট নামের তুমি একটা ছেলেকে ভালোবাসো, রাইট? আর তুমি এটাও জানো না যে লাইটের নাম তুমি কিভাবে জেনেছো? মিশা তখন বলে হ্যাঁ, তোমার কোনো সমস্যা আছে? এল তখন বলে আচ্ছা লাইট যদি কিরা হতো তখন তোমার কেমন লাগতো? মিশা তখন আরো খুশি হয়ে যায় এবং বলে ও যদি কিরা হতো তাহলে এটা তো আমার কাছে বোনাসের মতো হতো, কারণ আমি নিজে তো কিরার সাপোর্টার, কারণ ওই খুনি আমার বাবা মাকে মেরেছিল আর ওই খুনিকে কিরাই শাস্তি দিয়েছে। তো লাইট যদি কিরা হয় আমি ওকে আরো বেশি ভালোবাসতাম। আর এল তখন বলে আমি কিন্তু কিরার কথা বলছি, সেই খুনির কথা, তুমি কি তাকে ভালোবাসতে? তুমি ভয় পেতে না? মিশা তখন বলে লাইট যদি কিরা হতো ওকে ভয় পাওয়ার কারণ কি? আর আমি তো এমনিতেই কিরার সাপোর্টার, আর আমি উল্টো ওকে সাহায্য করার কথা ভাবতাম। আর তখন আইজাব এবং চিপ রেগে যেতে থাকে, কিন্তু তারপরেও ধৈর্য ধরে কন্ট্রোল করে বসে থাকে। আর এল তখন বলে তো সেই হিসেবে তুমি একেবারে 100% শিওর সেকেন্ড কিরা, এতে কোনো ভুল নেই, তুমি অবশ্যই নজরবন্দী থাকবে এবং যখনই বাইরে যাবে আমরা সাথে কেউ যাবো। আর এখন থেকে অফিসার মিস্টার মানসুরা তোমার ম্যানেজার হবে, আর আমি তোমার এজেন্সির সাথে আগেই কথা বলে নিয়েছি, কিন্তু তাদেরকে আমি বলিনি যে মানসুরা পুলিশ এবং এই কথা বাইরে জানানো যাবে না। মিশা তখন বলে এই বুড়া লোকটা আমার ম্যানেজার হবে? মানসুরা তখন বলে না না মিশা, আমি বুড়া কই, আমি তো এখনো হ্যান্ডসাম, আর আমার মধ্যে খারাপ কি দেখতে পাচ্ছ? আমার মাথায় এখন আলামিনের চেয়ে বেশি চুল আছে। তুই এই কথা শুনে আইজ আবার রেগে যায় আর উঠে দাঁড়িয়ে টেবিলে হাত মারে এবং বলে অনেক হয়েছে, এই মিশা ফিশার কথা, এই ডেটিং ফেটিং কেসিং এখন এসব বন্ধ করা, আমি বুঝে গেছি আমাকে এখন কি করতে হবে। তোমরা কি এই কেসকে সিরিয়ালি নিয়েছো তাই না? তো সবার আগে মিশা তুমি তোমার রুমে ফিরে যাও, অনেক হয়েছে। আর এরপর এল তখন বলে লাইট তুমি কি মিশার ব্যাপারে সিরিয়াস? লাইটের উত্তরে বলে না, আমি যেমনটা বলেছি এটা ওয়ান সাইডেড লাভ, মনে করো তুমি মিয়া খালিফাকে ভালোবাসো কিন্তু মিয়া খালিফা তোমাকে চেনেই না, সেরকম একটা ভালোবাসা। আর এল তখন বলে তাহলে তুমি কি এটা অভিনয় করতে পারবে যে তুমি সিরিয়াস? এবং আমি মোটামুটি শিওর মিশা সেকেন্ড কিরা না হলেও সেকেন্ড কিরার সাথে কোনো কানেকশন ওর আছে এবং সেকেন্ড কিরা হয়তো ওর মাধ্যমে টেপটা পাঠিয়েছে, তো ওর মাধ্যমে আমরা সেকেন্ড কিরা পর্যন্ত পৌঁছতে পারি। আর যেহেতু মিশা তোমাকে ভালোবাসে, মিশার কাছ থেকে এই তথ্যগুলো আমরা বের করতে পারবো। তো লাইট তখন বলে তুমি আসলে কি বলতে চাও? আমি একটা মেয়ের ফিলিংস এর সুযোগ নেব যাতে সেকেন্ড কিরার ব্যাপারে ইনফরমেশন বের করতে পারি? এল তখন বলে হ্যাঁ তুমি সঠিক ধরেছো, আমারও তাই মনে হয় এমনটা তুমি করতেই পারো এবং মিশা আমানের সাহায্যে আমরা এই কেস সলভ করতে পারি, আর এই জন্য আমি তোমাদের দুজনকে জেল থেকে বের করেছি। আর লাইট তখন আবারও বলে এল আমি কোনো মেয়ের ফিলিংস নিয়ে এরকম সুযোগ নিতে পারবো না, সেটা কিরা কেস সলভ করার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, এটা আমার নীতির বিরুদ্ধে, আর আশা করি তুমি এটা বুঝতে পারবে। এল তখন মনে মনে বলে এটা কি হলো, হঠাৎ করে মনে হচ্ছে লাইটের পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে গিয়েছে, ওকে সত্যি খুব ভালো অ্যাক্টিং করছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে এল এর মাথায় কিন্তু ওই ডেথ নোট, ওই রিও, শিনিগাম এগুলোর কোনো কিছু মাথায় নেই, শুধু মানুষের কথা মনে আছে, সেটা হচ্ছে আমাদের মিশা এবং এল এর এই কিরার কেসটা সম্পর্কে। তো এখানে এল মনে মনে আরো বলে কিরা কি তাহলে মিশাকে কন্ট্রোল করে রেখেছে, কিংবা এটাও হতে পারে সে লাইটকেও কন্ট্রোল করে রেখেছে আর এর জন্য ওরা এরকম অ্যাক্ট করছে। তো যাই হোক, এরপর এল মুখে বলে দেখো কোনো ব্যাপার না, যাই হোক না কেন শুধু খেয়াল রেখো মিশা যেন এই কেসের সাথে রিলেটেড কোথাও কোনো কিছু তথ্য লিক না করে। আর লাইট তখন বলে এল তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, আমাদের কত বারবার হোটেল চেঞ্জ করতে হচ্ছে এবং আলাদা আলাদা জায়গায় দেখা করতে হচ্ছে, আমরা কি অভ্যাসটা বদলাতে পারি না, একটা হেডকোয়ার্টার বানাতে পারি না? রিওজাকে তখন বলে হ্যাঁ আমিও এটা ভাবছিলাম। আর তারপর রিওজাকে এগিয়ে গিয়ে বলে আমি মিস্টার ইয়াগামি এবং বাকি টিমের সাথে প্রথমবার যখন দেখা করেছিলাম তখন থেকে আমি এই বিল্ডিং এর উপর কাজ করা শুরু করেছি এবং কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আমাদের 23 তলা অনেক বড় একটা বিল্ডিং দেখানো হয়, যার নিচে দুটো ফ্লোর রয়েছে, বাকিগুলো উপরে রয়েছে এবং ছাদে দুটো হেলিকপ্টার রয়েছে এবং এই হেডকোয়ার্টার দেখে বোঝার কায়দাই নেই যে এখানে কি চলছে এবং এতগুলো রুম রয়েছে যে কে কোথায় রয়েছে এটা বেরও করা যাবে না। তো এল বলে আমরা ইচ্ছা মতো এখানে সময় কাটাতে পারবো এবং আমাদের যদি ইনভেস্টিগেট টিমের সদস্যরও বাড়েও কোনো সমস্যা নেই, আমরা 60 জন 100 জন লোক নিয়ে কাজ করতে পারবো। আর মিশরে এই বিল্ডিং এ থাকতে কোনো সমস্যা হবে না, কারণ পুরো
একটা তালাই ওকে আমরা দিয়ে দেবো। তো এটা দেখে সবাই অনেক এক্সাইট হয়ে যায়, সবার অনেক ভালো লাগে। কিন্তু অফিসার মনসুরা তখন জিজ্ঞেস করে, সারা জীবন পুলিশের চাকরি করে ঘুষ টুস খেয়ে কি জীবনে কিছু করতে পারলাম না, তুমি এই বিল্ডিং কেনার টাকা কই থেকে পাইলা? আর এল তখন বলে, যেমনটা তুমি দেখতে পাচ্ছ, আমি এই কেস সলভ করতে চাই যাই হয়ে যাক না কেন, এবং এর জন্য আমার যা করার প্রয়োজন আমি করব। আর অফিসার আইজাবা তখন বলে, আমি বুঝতে পারলাম না, মনসুরা তোমাকে জিজ্ঞেস করলে তুমি সেই প্রশ্নের উত্তরই দিলে না, মানে বিল্ডিং এর টাকা কই পেলো এটা বললো না। আর লাইট তখন বলে ওঠে, দেখো মার্ডার অনেক বেশি বেড়ে গিয়েছে আর আমি ওই লোকটাকে একদমই ক্ষমা করবো না, যার কারণে আমাকে এবং আমার বাবাকে 50 দিন জেলে থাকতে হয়েছে। আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করবো এই কেস সলভ করার জন্য। আর রিওজাকি বলে, সত্যি প্রাণ দিয়ে চেষ্টা করবে? তাহলে মিশার কাছে গিয়ে ওর কাছ থেকে ইনফরমেশন বের করো। আর লাইট তখন বলে, এল আমি তোমাকে অনেকবার বলেছি এটা আমার নীতির বিরুদ্ধে, আমি এটা করতে পারবো না। আর আইজাবা তখন বলে, চমৎকার ব্যাপার, কোনো সমস্যা নেই, চলো যাই, এল, চিপ, ইয়াগামি এবং লাইট আমরা এই কেস সলভ করবো এবং আসল কিরাকে ধরবো। আর তখন অফিসার মনসুরা পেছন থেকে বলে, আমার কি ছাগলের 3 নম্বর বাচ্চা মনে হচ্ছে, আমার কথা ভুলে গিয়েছো, আমার নাম নিলে না কেন, আমিও তো আছি এই কেসে। আর অন্যদিকে আমাদের জাপানের অন্যতম বড় একটা গ্রুপ অফ কোম্পানিকে দেখানো হয় যেটার নাম হচ্ছে ইয়নসোবা গ্রুপ, এবং এই গ্রুপের যে হেড রয়েছে তারা একটা মিটিং করছিল এবং তারা বলছে, হয়তো আমরা সব গ্রুপ মেম্বাররা চলে এসেছি, এখন চলো মিটিং শুরু করি। তো মিটিংটা শুরু হলেই কথা হয় হচ্ছে ইয়নসোবা গ্রুপের গ্রোথ বাড়ানো নিয়ে, যাতে করে ওদের কোম্পানি পুরো পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হয়ে যায়। তো এর জন্য পরবর্তীতে ওদের কোন প্রতিদ্বন্দ্বীকে মারা যায় যাতে ওরা নাম্বার 1 হতে পারে। তো তখন এক এমপ্লয়ি বলে ওঠে, দেখো প্রতি সপ্তাহে যদি একজন করে বড় বড় বিজনেসম্যান মারা যায়, ব্যাপারটা অনেক অদ্ভুত লাগছে, এবং এটা কিভাবে হতে পারে যে কিরা এভাবে সাধারণ বিজনেসম্যানদের মারা শুরু করেছে। আর তখন আরেকজন এমপ্লয়ি বলে, হ্যাঁ আমার তো মনে হচ্ছে কিরা আমাদের জন্যই কাজ করছে, আর যাদেরকে মারছে তারা আমাদের প্রতিপক্ষ কোম্পানির, এবং ওদের জন্য আমাদের কোম্পানির অনেক অনেক লাভ বেড়ে গিয়েছে। আর তারপর আরেক এমপ্লয়ি বলা শুরু করে, আমার তো মনে হচ্ছে কিরা আমাদেরকে সাহায্য করছে, আর এই জন্য শুধুমাত্র আমাদের প্রতিদ্বন্দ্বীদের মারছে, আমাদের কোম্পানির কাউকে কিন্তু মারছে না। কিন্তু তখনই আরেক এমপ্লয়ি বলে ওঠে, তুমি যদি বেশি বোকামি করো তাহলে কিন্তু কিরা তোমাকেও মেরে ফেলতে পারে। আর সে তখন বলে, আমি এখনো ইয়ং, আমি এই কোম্পানির সিও হওয়ার যোগ্য, আমি এখন মরতে চাই না। কিন্তু আমার কাছে একটা ব্যাপার অদ্ভুত লাগছে, কিরা আমাদের কোম্পানিকে কেন সাহায্য করছে, আমাদের কোম্পানির প্রতিদ্বন্দ্বীদের কেন মারছে? তো এর মানে হচ্ছে আমরা এখানে যে কয়জন রয়েছি আমাদের মধ্যে থেকেই কেউ কিরা রয়েছে। আর এরপর আমাদের এই কোম্পানির সবগুলো এমপ্লয়ের নাম দেখানো হয়। আর এক এমপ্লয়ি তখন বলে, তাহলে কাজ শুরু করি চলো, আমাদের মধ্যে কিরা যেই হোক এরপর কোন ব্যবসায়ীকে মারা যায় আমাদের ব্যবসার উন্নতির জন্য সেটা আমরা সিলেক্ট করি। আর র্যামকে আমরা ওখানেই দেখতে পাই এবং র্যাং বলে, মানুষ সত্যিই খুব খারাপ একটা প্রাণী, এদের কোনো বুক পিট নাই, এরা স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। আর এখানে 17 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো 17 নম্বর এপিসোডটাকে আমি একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আসলে কি হয়েছে, লাইট এবং মিশা দুজনেই ডেথ নোটের মালিকার নেই, যার জন্য ডেথ নোট সম্পর্কে ওরা আর কিছুই যায় না। কিন্তু র্যাম বলেছিল সে লাইটকে হেল্প করবে এবং লাইট প্ল্যান বলে দিয়েছিল, এবং প্ল্যান মোতাবেক র্যাম যেটা করেছে কোন একটা লোককে ওই ডেথ নোটটা দিয়েছে। আর ওই লোকটা হচ্ছে অনেক বড় একটা গ্রুপ অফ কোম্পানির একজন বড় পর্যায়ের এমপ্লয়ি, মানে লাস্টে আমরা যাদেরকে দেখলাম। এবং সে কি করছে, ওই ডেথ নোটটা দিয়ে ওদের প্রতিদ্বন্দ্বী যে বিজনেসম্যানরা রয়েছে তাদেরকে মারছে, যারা ওরা আরো উন্নতি করতে পারে। এবং এর সাথে সাথে এই পর্বের শুরুতে তোমরা দেখেছো র্যাম যেটা করেছে, ওই এমপ্লয়িকে কিন্তু উস্কিয়েছে যে তোমার মাঝে মাঝে ক্রিমিনালদেরও মারতে হবে যাদেরকে টিভিতে দেখানো হয়। তো এখানে যেটা হচ্ছে, ওই এমপ্লয়ি যার কাছে ওই ডেথ নোটটা রয়েছে সে তার বিজনেসের কাজে ওই ডেথ নোটটা ইউজ করছে। আর এই জন্য এই পর্বের শুরুতে র্যাম বলেছিল এটা খুব ভালো একটা বিজনেস। আর এর সাথে র্যাম ওই এমপ্লয়িকে দিয়ে টিভিতে দেখানো ক্রিমিনালদেরও মারছে, যাতে লাইট এবং মিশার উপর থেকে সন্দেহ দূর হয়ে যায়। তো এখন এই ডেথ নোটের ওনারশিপ কিন্তু চলে গিয়েছে একটা গ্রুপ অফ কোম্পানির হাতে। তো বুঝতেই পারছো ডেথ নোটের পরের পর্ব থেকে আরো ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে এই ডেথ নোট শুরুই হয়েছে হচ্ছে লাইট ইয়াগামির হাত ধরে, তারপর মিশা আসলো, এবং এখন লাইট ইয়াগামি আর মিশা এই ডেথ নোট সম্পর্কে কোনো ওদের স্মৃতিই নেই। আর ডেথ নোটটা রয়েছে হচ্ছে খুব খারাপ একটা মানুষের হাতে, যে এই ডেথ নোটটাকে শুধুমাত্র নিজের উদ্দেশ্যে ব্যবহার করছে। তো আমি আর ওয়েট করতে পারছি না এরপরে কি হতে চলেছে। আর তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা ইচ্ছে করলে এই ডেথ নোটটা কিন্তু অনেক জায়গা থেকে দেখতে পারো, হিন্দি অ্যাভেলেবল এক্সপ্লেন রয়েছে। কিন্তু তোমরা যদি একদিনে পুরো ডেথ নোটটা দেখে শেষ করো তাহলে যেটা হবে, আমি বারবার যেটা বলে থাকি, সিরিজের মজাই হচ্ছে তুমি অপেক্ষা করবে 7 দিন পর পর কিন্তু একটা পর্ব আসে যখন সিরিজ চলে, তাহলে হয় কি 3 মাস 4 মাস ধরে একটা সিরিজে তোমরা মজা নিতে পারো। তো এখানে আমরা প্রতিদিন একটা করে ভিডিও আনছি, তো এর মানে কি 37টা পর্ব রয়েছে, আমরা 40 দিন ধরে ডেথ নোটের মজা নিতে পারবো। যেমন দেখো ডেমন স্লেয়ার এত হাইপ, ডেমন স্লেয়ার আমরা শেষ করে দিয়েছি, এখন আর ওটা নেই তোমাদের কোনো মজা নাই। তো এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যারা নতুন ডেথ নোট দেখছো তারা আমাদের সাথেই থেকো, এবং আমরা 40 দিন ধরে এই ডেথ নোটের মজাটা নেবো। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে একটা গুড নিউজ দেই। জাপানের গত সেপ্টেম্বরে নতুন একটা এনিমে এসেছে, কাগুরা বাছি সম্ভবত নাম, এবং সেটা কিন্তু ব্যাপক পপুলারিটি পেয়েছে। তো ওটা মাত্র হচ্ছে তোমার মানগা এসেছে, কবে এনিমে আকারে সিজন আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। তো এর জন্য আমাদের যে অনলি জাপানিজ চ্যানেল রয়েছে সেখানে আমরা ওটার মানগা এক্সপ্লেন করা শুরু করেছি। আর যেহেতু এত হাইপ, এত ভালো একটা এনিমে হয়েছে, এত ভালো একটা মানগা হয়েছে, আমাদের তো এটা চেক আউট করা দরকার। তো চলো ওটা আমরা খুব শীঘ্রই চেক আউট করবো যে কেমন হয়েছে এই মানগা, আসলে কি এত ভালো নাকি হুদাই হাইপ। এবং আমি চেষ্টা করবো তোমরা যখন এই ভিডিওটা দেখছো তার আগে কাগুরা বাছি আমি অনলি জাপানিজে রিলিজ দেওয়ার জন্য তোমরা একবার অনলি জাপানিজ চ্যানেলটা ঘুরে এসো আর কি, ঠিক আছে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।